অবশেষে বাংলাদেশের জন্য বিশাল অবদান রেখে চমকে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে বিএনপি কেন নির্বাচন নির্বাচন বলে উঠে পড়ে লেগেছেন এ বিষয়ে গোপন তথ্য পাশ হয়ে গেছে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলো বিষয় আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরুতেই দেখে আসি সাংবাদিক মোস্তফা ফিরোজ ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কি বলেছেন সে ভিডিওটি। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় ভারতের। শুধু ভারতের না, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রও দুশ্চিন্তায় পড়ে যায়। মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো নোবেল জয়ী কি এখন পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধান না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান, এবং তিনি নোবেল জয়ী। ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম। বিশ্বের টাইম ম্যাগাজিন দেখলেন না, যে শীর্ষ যেই 100 প্রভাবশালী তার মধ্যে তিনি স্থান পেয়েছেন অনেকগুলো কারণে। একে তো নোবেল জয়ী, তারপর হচ্ছে তিনি এই মুহূর্তের একটা রাষ্ট্রের অভিভাবক, মূল দায়িত্বে। তিনি যখন বলছেন যে চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, চীন খানিকটা দূরে, কিন্তু সেই দূরত্বটা কিন্তু তিনি কমিয়ে আনছেন। কুনমিংয়ে বিশেষায়িত হাসপাতাল, বাংলাদেশে চীনের হাসপাতাল, আরও যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেইগুলো নিয়ে তিনি কথা বলেছেন। যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং উইবো দেখেন, একটা প্রদেশের, ইউনান প্রদেশের, তার মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী মানে চীনের অঞ্চলটা হচ্ছে ইউনান প্রদেশ। সেই প্রদেশের গভর্নর আসছে। আচ্ছা, ইউনান প্রদেশের গভর্নর যখন বাংলাদেশে আসে, হিসাব নিকাশ করে আসছে, বাংলাদেশকে টার্গেট করে আসছে। বাংলাদেশেরও স্বার্থ আছে, তাদেরও স্বার্থ আছে। দুই স্বার্থ যখন এক হয়ে যায় তখন মাঝখানে কারা আছে? মাঝখানে আছে ভারত। তখন তাদের ছটফটানি কি পরিমাণ বাড়তে পারে। এবং যখন কি এই ধরনের একটা কথা বলে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় বাংলাদেশ, চীনের খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, তখন এই ঘোষণাটা তাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে। বাংলাদেশে এই মুহূর্তে এই যে স্বাধীনভাবে উনি যে কথাবার্তাগুলি বলেন, এটা কেন বলতে পারছেন? বাংলাদেশের একটা মানুষের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে শক্তি, স্পিরিট, তার কারণে। উনি যদি কোনো ষড়যন্ত্রের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হতেন, উনি পারতেন না। উনি যদি জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতেন, তাহলে উনি পারতেন না। উনি তখন কি করতেন? তখন উনি ওই পুতুল সরকার হইতেন। এরকম চীনের অনেকগুলো পুতুল সরকার আছে, ভারতের আছে, কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন। সেই কারণে তিনি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছেন। আর এই প্রতিটা বক্তব্য কিন্তু সেলের মতন বিকতেছে তাদের বুকে। তিনি একটা ভালো কথা বলছিলেন যে 7 সিস্টার্স মানে ল্যান্ড লকড, মানে স্থলবেষ্টিত, এবং ওই বঙ্গোপসাগরের আমরা একমাত্র অভিভাবক। সুতরাং এই অঞ্চলটা ঘিরে ওই 7 সিস্টার্স এবং চীন একটা বড় বিনিয়োগ পরিকল্পনা করতে পারে, হাব গড়ে তুলতে পারে। এটা যে কোনো বিশ্ব নেতা যারা আন্তর্জাতিকভাবে দেখে, চিন্তা করে, দেশের বাইরেও যারা বিশ্ব নিয়ে চিন্তা করে, তারাই তো এইরকম কথা বলে। তো উনি এই কথা বলে কি এমন এ করছে? কিন্তু ভারত হচ্ছে অত্যন্ত, তার বিশাল স্থল বেষ্টিত একটা দেশ, বা মানে কি বলে, ভূমি বেষ্টিত, পাহাড় বেষ্টিত, মানে অর্থাৎ বিশাল সীমানার একটা দেশ ভারত। কিন্তু আত্মাটা হচ্ছে ওই যে সিকিমের মতন বা ছোট দেশের মতন একটা সংকীর্ণ। তারা এটাকে নিতে পারে নাই, হইচই শুরু করলো, মনে করলো যে ওরে বাবারে, চীনকে আমন্ত্রণ জানায় না জানি ভারতের 12টা বাজানো হচ্ছে। আসলে তো তিনি তো বিনিয়োগ, বাণিজ্য, ওই 7 সিস্টার্সের উন্নতি, চীনের উন্নতি, এইসব উন্নতির মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নতি, এইসব নিয়ে তিনি চিন্তা করে কথা বলছেন। এটা নিয়ে একটা আতুল কালাম, তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এটা সেটা করে হুলস্থুল কাণ্ড। এখন বাংলাদেশ তার বাণিজ্য, তার চিকিৎসা, তার যে ক্ষেত্রে ঘাটতি, সেইগুলোর জন্য তারা কথা বলবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি অবস্থানে যে আছে, যে কুনমিং, তাদের সাথে তো কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। এবং সেখান থেকে তারা চিন্তা করবে মিয়ানমার হয়ে তারা যদি একটা রোড অবকাঠামো গড়ে তুলতে পারে, করবে। বিমান যোগাযোগ করবে। যদি করাচির সাথে নৌবন্দর করে, মানে জাহাজ চলাচল করে যদি তারা বাংলাদেশ লাভবান হতে পারে, সে বাংলাদেশ সবই করবে, সব অপশনগুলি খোলা রাখবে।
কারোর জন্য বন্ধ রাখবে, কারোর জন্য উন্মুক্ত রাখবে, এটা তো আর সেই 15 বছরের সেই মানে হাসিনার কালো যুগ না। তো দর্শক, সেই জন্যই বলছি যে বাংলাদেশের এই সময় আমি মনে করব একটা স্বর্ণোজ্জ্বল, একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে অ্যাক্ট করে সেভাবেই অ্যাক্ট হচ্ছে, কিন্তু এটাকে ওই ভারত এবং ভারতের যেই পুতুল হাসিনা এবং আওয়ামী লীগ এটা মেনে নিতে পারছে না। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে সাংবাদিক মুস্তাফিজ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি বিএনপি কেন দ্রুত নির্বাচন চাচ্ছে। এই বিষয়ে সাবেক সেনা সদস্য জাফর সরকার কি বলেছেন সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার। আজকে এনসিপির যে মুখপাত্র আছেন নাহিদ হাসান, তার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। উনি বারবার আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই উনি সংবিধান সংশোধন করে ফেলবেন, সংবিধান পরিবর্তন করে ফেলবেন। তো এগুলো আসলে ওনার দ্বারা মানায় না, কারণ বাংলাদেশের একটা কনিষ্ঠ একটি রাজনৈতিক দল খালি গঠন হয়েছে। উনি যে ধরনের বড় বড় বক্তব্য দিচ্ছেন, তো এটা খুবই দুঃখজনক, ওনার সাথে এটা মানানসই না। আর বাংলাদেশের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছে এবং বিএনপির এক দফা আন্দোলন ছিল। ছাত্র আন্দোলন করা হয়েছিল কোঠা আন্দোলন নিয়ে। আর শেখ হাসিনার উপর আল্লাহর গজব ছিল, যে কারণে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। শেখ হাসিনা যদি সকলকে রাজাকারের বাচ্চা না বলতো, তাহলে প্রত্যেকটা মানুষের ইমোশনালে আঘাত লাগতো না। এটা আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে, বিপ্লব হয়েছে। যাই কিছু হোক, এটা প্রত্যেকটা মানুষকে অসম্মান করা যাবে না। যে এক দলকে পরাজিত করেছে আরেক দলকে ক্ষমতা বসানোর জন্য নাহিদ হাসানের মুখে এই ধরনের কথা মানায় না। আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই, সবকিছু চাই। এবং সংস্কার করতে গেলে আগে বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে, 1 নম্বর বিডিআর হত্যার যে বিচারগুলো দাবি জানাচ্ছি, এগুলো তো হইতেই হবে। সাগররুনি হত্যার বিচার আমরা দাবি জানাচ্ছি। সেই ফাঁকে পার্বত্য চট্টগ্রামে যে কিছু প্রবলেম আছে সেগুলো সলভ করতে হবে। এবং যারা বিডিআর সদস্যরা, যারা নিরপরাধ ব্যক্তিরা যারা জেল খেটেছে, তাদের চাকরি ফেরত এবং তাদেরকে পেনশন আওতায় আনতে হবে। এবং ছাত্রদের সাথে কথা কাটাকাটি নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল, সাধারণ আনসারদের প্রত্যেকটা ব্যক্তি চাকরি পূর্ণবহাল এবং তাদের সুযোগ সুবিধা, তাদের যে এক দফা দাবি ছিল, সম্পূর্ণ কিছু মেনে করতে হবে। আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা দর্শনের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে সংস্কার করতে হবে। এবং নির্বাচনের বাইরে কোনো অবকাশ নাই, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার। বিএনপি নির্বাচনের কথা বললে অনেকে জ্বলে যায়। এগুলো কারা করাচ্ছেন? এগুলো টাকা পয়সা দিয়ে কমেন্ট করিয়ে বুঝাচ্ছেন যে বিএনপি হাস্যকর উড়াচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ জনসংখ্যার দল হচ্ছে বিএনপি। তারা নির্বাচন চাইবে না, তা কারা নির্বাচন চাইবে? 17 বছর আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জনগণকে রেখেছে। এখন নির্বাচন চাওয়াটা এটা নৈতিক অধিকার সকলের, ঠিক আছে? সকলের অধিকার। তা আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় নাই, এই সরকার নির্বাচন দিবে না, তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারের মধ্যে কোনো পার্থক্য কি? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আমরা প্রশংসনীয়, উনি আন্তর্জাতিক বিশ্বখ্যাতি সম্পন্ন একজন নেতা, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু কিছু করার নাই, সংবিধান অনুযায়ী ওনাকে নির্বাচন দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী ওনাকে আমাদের ক্ষমতাবান একজন রাষ্ট্রপতি হিসেবে যদি আমরা রাখতে পারি, তো সংস্কারের পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও সম্মান জানানো প্রয়োজন, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে বানানো, এবং নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিত সরকারও আসবে। তো সরকার এবং রাষ্ট্রপতি দুজনেই সমন্বয় করে বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ একটি দেশ পরিচালনা হবে, সংস্কার হবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদামুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে। আমি মনে করি এটা। তো এনসিপি পার্টি তারা নতুন আসছে, তারা যে ধরনের বুলেটিং মারতেছে এবং তারা প্রত্যেকটা কাজে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথেও তারা কিন্তু যুক্ত। আজকেও কুমিল্লা মুরাদনগর এলাকায় সাবেক মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী আপনার কায়কোবাদের এলাকায় ওনার পোস্টার উপরে এনসিপির পোস্টার লাগিয়ে দিয়েছে। কত বড় এটা অন্যায় করা হয়েছে? আপনারা বলুন, এইসব ঝগড়া বিবাদ কারা সৃষ্টি করছে? 2 দিন হয়েছে না রাজনীতিতে ঢুকছে, এখনই তারা প্রতিহিংসা জড়িয়ে যাচ্ছে। ক্ষমতার লোভ তাদেরকে এতটুকু তাদের গ্রাস করে ফেলেছে। তারা আগামীতে প্রধানমন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে। তারা কত লোভ তাদের। আগে জনগণের কাছে যাও, তোমরা জনগণের জন্য কাজ করো, যত কিছু করো জনগণের জন্য কাজ করতে হবে। বিপ্লব হয়েছে বিদায় চাই, তোমরাই তো মহানায়ক, তা না। বিএনপির শত শত লোক মারা গেছে, জামাত ইসলামের লোক মারা গেছে, সাধারণ পাবলিক মারা গেছে। এটা তোমাদের আন্দোলনে আসে নাই। প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত পক্ষ থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত পাওয়ার জন্য সবাই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহর গজব তো শেখ হাসিনার উপরে ছিলই। এটা নিয়ে অহংকার করা ঠিক না। আবার কত কি বলা হয়েছে, আবার বড় বড় কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন খায় ফেলাইতে পারছি, আওয়ামী লীগের জন পরাজিত করতে পারছি, অন্য দলকেও আমরা পারবো। এগুলো কাকে ইঙ্গিত করা হয়? এই ধরনের প্রতিহিংসা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি সাধারণ আনসারদের চাকরি যারা প্রবলেম করা হয়েছে, সেই সাধারণ আনসারদের সকল সুযোগ সুবিধা দিতে হবে। বিডিআরদের চাকরি পূর্ণ বহাল রাখতে হবে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে, তাহলে একটা সংস্কার হবে। আওয়ামী লীগ এদিক দিয়ে সংস্কার করতে করতে আওয়ামী লীগের লোকেরা মিছিল নিয়ে বের হয়, এটা কোন ধরনের সংস্কার? তাহলে তো আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। এবং
নাগরিক পার্টির এনসিপির মধ্যে তো অনেকে ছাত্রলীগের লোকদেরকে মানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এগুলো কি সত্য না মিথ্যা আপনারাই বলবেন। তাহলে তো আওয়ামী লীগ তো এইভাবেই তো পুনর্গঠন করা হবে। আওয়ামী লীগের 2 দিন হয়েছে না তারা পরাজিত হয়েছে, তাদের দেশ পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের যেটা খুব ঘৃণা জন্ম হয়েছে সেগুলো আবার পুনর্বাসন করা হচ্ছে। তাহলে মানুষ কোথায় যাবে, কার কাছে বিচার চাইবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আশিক চৌধুরী দেশের একটা রত্ন আমি মনে করি, তাই আমরা সেই রত্নকে অস্বীকার করছি না। তাদেরকেও বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করানোর সুযোগ দিতে হবে, তারা সুযোগে কাজ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের দেশের রাষ্ট্রপতি হন নির্বাচনের পরে, এবং অন্যান্য রাষ্ট্রপতি চাইতে পাওয়ারফুল হিসেবে উনি ক্ষমতায় থাকবেন, কেন আগে প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি ছিলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, এরশাদ রাষ্ট্রপতি হিসাবেও দেশ চালিয়েছেন, সেরকমই একটা ক্ষমতার জন্য আপনারা প্রস্তাব রাখতে পারেন। আরেকটি কথা আমি সবাইকে মনে করে দিতে চাই, বিভিন্ন ব্যক্তিরা খালি কমেন্ট করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর রাখতে চান। এগুলো যে শিখানো কথা, এগুলো যে আপনাদের মানে বিভিন্ন ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে কমেন্ট করা, এগুলো কমেন্ট কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো কাজ করাচ্ছে। অথচ কেউ কিন্তু 4 বছরের কথা কয় না, কেউ 6 বছরের কথা কয় না, কেউ 10 বছরের কথা কয় না, কেউ 3 বছর, ডাইরেক্ট 5 বছর, মানে সিলেকশন তারাই করে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। মানে 5 বছর ক্ষমতা থাকতে গেলে নতুন নতুন দল যেগুলো গঠন করা হচ্ছে তারা একটা রাজনীতি করার সুযোগ পাবে, তারা কমিটি দিতে পারবে, সারা বাংলাদেশে নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করতে পারবে বা রাজনীতি করার সুযোগ পাবে। সেই সুযোগ কি গণতন্ত্র দিবে? সেই সুযোগ কি সংবিধান বলা হয়েছে যে তোমাদের ইচ্ছা মতো তোমরা রাজনৈতিক দল গঠন করে শক্তিশালী হওয়ার পর আমরা নির্বাচন দিব? এরকম কোন সংবিধান আছে? আমরা নির্বাচন ক্ষমতা লোভীর জন্য, আওয়ামী লীগ গেছে, কে দল ক্ষমতা আসবে না আসবে সেটা বড় কথা। সংবিধানকে সম্মান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসছে, সকল দলের সমন্বয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং প্রার্থীদের নিরাপত্তার মাধ্যমে নির্বাচন দিতে হবে। সেটা যে কোনো সরকার আসুক, আমি বলি না বিএনপি আসবে, জামাত আসবে, শিবির আসবে, সেটা না, এটা জনগণ নির্বাচন করবে, কারণ জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন অসাধারণ ব্যক্তি, তার সাথে কম্পেয়ার করা কোনো ব্যক্তিদের হবে না। কত বড় বড় রাষ্ট্রপতিরা ওনার জন্য অপেক্ষা করে, ততই এটা আমাদের দেশের গর্ব। তাই বলে আমরা ওনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখবো, 5 বছর 10 বছর থাকবে, তাহলে আপনারা একটা কথা বিবেচনা করেন, যদি ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার আসে তারাও যদি 2-5 বছর থাকতে চায়, তাহলে রাষ্ট্রের সংবিধানের সম্মানটা কি হবে? রাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বে, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, সকলকেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই আমাদের সংস্কারও চাই, নির্বাচনও চাই, সবকিছু আমরা চাই। তাই আমরা দ্রুত চাচ্ছি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে এসে জবাবদিহিতা সরকার একটি গঠন করতে হবে। যেই সরকারই আসুক না কেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়গুলো ফলো করে আসতে হবে, তা না হলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তা না হলে যেই সরকারই আসুক, এই শেখ হাসিনার মতো অধপতন সেই দলেরও হবে। তো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংস্কারও চাই, নির্বাচনও চাই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে তিনি কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।